বিডি নিউজ 7 এর ইংরেজি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। আজকে তোমাদের সাথে কমপ্লিটিং সেন্টেন্সের কন্ডিশনাল সেন্টেন্স নিয়ে আলোচনা করব। তোমরা জানো কন্ডিশনাল সেন্টেন্স হচ্ছে সেই সকল সেন্টেন্স যে সকল সেন্টেন্স দ্বারা কোনো শর্ত বোঝানো হয়, অর্থাৎ দ্য সেন্টেন্স হুইচ রিকোয়ার্স এনি কাইন্ডস অফ কন্ডিশন দেন দ্যাট সেন্টেন্স ইজ কল্ড কন্ডিশনাল সেন্টেন্স। এই কন্ডিশনাল সেন্টেন্সগুলোকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে ওপেন কন্ডিশনাল এবং আরেকটি হচ্ছে ক্লোজ কন্ডিশনাল। ফর ইউর বেটার ইনফরমেশন, দেখো ওপেন কন্ডিশনালটা হচ্ছে যে সকল কন্ডিশনাল সেন্টেন্সে ইফ যুক্ত থাকবে। একটু মনে রাখতে হবে, বিষয়টা খুবই জরুরি মনে রাখার মতো। যে সকল সেন্টেন্সে সাবঅর্ডিনেটিং কনজাংশন ইফ যুক্ত থাকে তাদেরকে বলা হয় ওপেন কন্ডিশনাল। আর যে সকল কন্ডিশনাল সেন্টেন্সে ইফ থাকে না কিন্তু শর্ত বোঝানো হয়, যেমন সেখানে আনলেস থাকতে পারে, উইদাউট থাকতে পারে, তো ওই সেন্টেন্সগুলো হচ্ছে ক্লোজ কন্ডিশনাল। আজকে আমরা ওপেন কন্ডিশনাল এবং ক্লোজ কন্ডিশনাল দুটো নিয়ে আলোচনা করার চেষ্টা করব এবং তোমাদের ভীষণটাও ক্লিয়ার করার চেষ্টা করব। দেখো, শুরুতেই চলে যায় ওপেন কন্ডিশনালে। তোমরা জানো ওপেন কন্ডিশনাল তিন প্রকার: ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল অ্যান্ড থার্ড কন্ডিশনাল। প্রথমে যদি আমরা বলতে চাই ফার্স্ট কন্ডিশনালকে নিয়ে, তাহলে ফার্স্ট কন্ডিশনালের স্ট্রাকচারটা হচ্ছে ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার, অর্থাৎ ইফ যুক্ত সেন্টেন্সটি যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার, এটা দেখে তোমাকে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে ইফ যুক্ত সেন্টেন্সটি যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে অপরটি হবে ফিউচার ইনডিফিনিট টেন্স। আশা করি বিষয়টা ক্লিয়ার। এটা মনে রাখতেই হবে। ফার্স্ট কন্ডিশনাল ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার, অর্থাৎ ইফ যুক্ত সেন্টেন্সটি, আমি আবারও বলছি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে তাহলে অপর সেন্টেন্সটি সেটি হবে ফিউচার ইনডিফিনিট টেন্স। অ্যান্ড প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার, ফিউচার ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার, এগুলো তো তোমাদের খুব ভালো করেই জানা আছে। তো যেমন আমি একটা উদাহরণ তোমাদেরকে একটু দেখাতে চাচ্ছি। ইফ ইউ রিড মোর, ইফ ইউ রিড মোর ইউ উইল লার্ন মোর। দেখো, এখানে ইফ যুক্ত ক্লজ যেটি রয়েছে, ইউ রিড মোর, এখানে সাবজেক্ট ইউ, তারপর বেস ফর্ম অফ দ্য মেইন ভার্ব বসানো হয়েছে। তারপর দ্বিতীয় সেন্টেন্সটি ইউ উইল লার্ন মোর, দ্যাট মিন্স আফটার সাবজেক্ট দিস উইল and the base form of the main verb is the structure of future indefinite tense. So আমার মনে হয় ফার্স্ট কন্ডিশনাল তোমাদের সবারই একদম ক্লিয়ার, এ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার। এবার সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স। সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্সের স্ট্রাকচারটা কি, চলো আমরা একটু দেখে নিই। সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স ইফ প্লাস পাস্ট প্লাস পাস্ট কন্ডিশনাল, অর্থাৎ ইফ যুক্ত সেন্টেন্সটি পাস্ট ইনডিফিনিট হলে অপরটি হবে পাস্ট কন্ডিশনাল। এই জিনিসটি কিন্তু ওই প্রথম কন্ডিশনালের মতোই জরুরি। প্রথম কন্ডিশনাল ছিল কি, ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার, মানে ইফ যুক্ত সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে পরেরটা পাস্ট ফিউচার ইনডিফিনিট টেন্স, অর্থাৎ ইফ যুক্ত সেন্টেন্সটি পাস্ট ইনডিফিনিট টেন্স হলে অপরটি হবে পাস্ট কন্ডিশনাল। পাস্ট ইনডিফিনিট টেন্স অ্যাজ উই নো, সাবজেক্ট প্লাস পাস্ট ফর্ম অফ দ্য মেইন ভার্ব প্লাস অবজেক্ট। এখন পাস্ট কন্ডিশনাল সেন্টেন্সটা কি, এটার একটা নির্দিষ্ট স্ট্রাকচার আছে যেটা আমি নিচে লিখেছি, একটু খেয়াল করো। পাস্ট কন্ডিশনাল সেন্টেন্সের সাবজেক্ট স্ট্রাকচার হচ্ছে প্রথমে সাবজেক্ট, তারপর উড কুড দেন মাইট। এই উড কুড মাইটের মধ্যে যে কোনো একটা অল্টারনেটিভ, যে কোনো একটা ইউজ করলেই হবে। আর আমরা যেহেতু জানি উড কুড মাইট এরা হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব, এদের পরে সবসময় মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করতে হয়। তোমরা জানো মডাল অক্সিলারি ভার্বের পরে মূল ভার্বের বেস ফর্ম ছাড়া মূল ভার্বের সাথে এস, ইএস কিংবা আইএনজি বা অন্য কোনো ফর্ম যুক্ত হয় না এখানে। প্লাস অবজেক্ট বা এক্সটেনশন যদি থাকে তাহলে সেটা দিতে হবে। তাহলে এখান থেকে আমাদের যে জিনিসটা কমপ্লিটিং সেন্টেন্সের ক্ষেত্রে মনে করতে হবে, মাথায় রাখতে হবে, সেটি হচ্ছে যে যদি আমি ইফ যুক্ত অংশ পাই এবং সেই ইফ যুক্ত ক্লজটি যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে সাথে সাথে আমাকে স্মরণ রাখতে হবে আমি পাস্ট কন্ডিশনাল সেন্টেন্স বসিয়ে তারপর সেটাকে কমপ্লিট করব। অথবা আমার যে অংশটুকু দেওয়া আছে সেইটুকু যদি পাস্ট কন্ডিশনাল হয়, সাবজেক্টের পরে উড কুড মাইটের যে কোনো একটা থাকে বা তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম যদি থাকে, তাহলে আমার মাথায় রাখতে হবে যে ইফ যুক্ত সেন্টেন্সটি পাস্ট ইনডিফিনিট টেন্স বসিয়ে তারপরে এই ইনকমপ্লিট সেন্টেন্সটিকে কমপ্লিট করতে হবে। তাহলে চলো একটা উদাহরণ দেখে নিই। যেমন ইফ হি ওয়ান্টেড
এখানে হি ওয়ান্টেড আফটার সাবজেক্ট, এখানে দেখতে পাচ্ছ তোমরা যে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আছে, সরি মূল ভার্বের পাস্ট ফর্ম আছে। সুতরাং সাবজেক্টের পরে মূল ভার্বের পাস্ট ফর্ম, দ্যাট ইজ পাস্ট ইনডিফিনিট টেন্স। অ্যান্ড এখানে প্রথমেই রয়েছে ইফ, তার মানে ইফ যুক্ত সেন্টেন্সটা পাস্ট ইনডিফিনিট টেন্স। নাও এবার কিন্তু কনফার্ম যে দ্বিতীয় সেন্টেন্সটা পাস্ট কন্ডিশনাল হবে, অর্থাৎ সাবজেক্টের পরে উড, যেমন আই উড হেল্প, এখানে সাবজেক্ট উড স্ট্রাকচার অনুযায়ী আসছে, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসেছে। আমি আরেকটি উদাহরণ যদি খেয়াল করি, আমরা বলেছিলাম প্রথমে যে ইফটা অনেক সময় মাঝখানে থাকতে পারে, আর ইফ যখন মাঝখানে থাকবে তখন ইফের পরের অংশটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে প্রথম অংশটা সেকেন্ড কন্ডিশনালের ক্ষেত্রে হবে পাস্ট কন্ডিশনাল, অর্থাৎ মাঝখানে ইফ রয়েছে আমার, এখানে মাঝখানে ইফের পরে যদি এরকম থাকতো, ইফ হি স্টাডিড হার্ড, প্রথমে যদি শূন্যস্থানটা থাকতো, শূন্যস্থান যদি প্রথমে থাকতো, ইফ হি স্টাডিড হার্ড, তাহলে তখন আমাকে ধরে নিতে হতো যে ইফযুক্ত সেন্টেন্সটি যেহেতু এখানে পাস্ট ইনডিফিনিট টেন্স আছে, এটা সেকেন্ড কন্ডিশনাল, অ্যান্ড অ্যাকর্ডিং টু দ্য সেকেন্ড কন্ডিশনাল আমাকে ইফযুক্ত অংশ পাস্ট ইনডিফিনিট টেন্স থাকার কারণে পাস্ট কন্ডিশনাল ব্যবহার করতে হবে। এখন ইফ হি স্টাডিড হার্ড, সে যদি আরো ভালো করে পড়াশোনা করতো, তাহলে কি হি উড গেট অনেক কিছু হতে পারে, এখানে আমরা একটা দিলাম আর কি, হি উড গেট জিপিএ 5, হি উড গেট জিপিএ 5, সে যদি ভালো করে পড়াশোনা করতো তাহলে জিপিএ 5 পেত। আশা করি তোমাদের সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্সটি ক্লিয়ার। চলো এবার থার্ড কন্ডিশনাল সেন্টেন্সে যাওয়া যাক। থার্ড কন্ডিশনাল সেন্টেন্সের স্ট্রাকচার হচ্ছে ইফ প্লাস পাস্ট পারফেক্ট প্লাস পারফেক্ট কন্ডিশনাল, অর্থাৎ ইফ যুক্ত সেন্টেন্সটি যদি পাস্ট পারফেক্ট টেন্স হয়, অর্থাৎ ইফ যেখানে আছে, ইফের পরে যদি সাবজেক্টের পরে হেডের পরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, দ্যাট মিন্স পাস্ট পারফেক্ট টেন্স যদি থাকে ইফের সাথে, তাহলে ওই সেন্টেন্সটাকে কমপ্লিট করার জন্য অবশ্যই আমাদেরকে পারফেক্ট কন্ডিশনাল স্ট্রাকচারটা ইউজ করতে হবে। And what is the perfect conditional structure? That is very easy. After subject, you will find would have, could have or might have, then the past participle form of the main verb, then object or extension যদি থাকে আর কি। অর্থাৎ সাবজেক্টের পরে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ, তারপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে প্রত্যেকটা কন্ডিশনাল সেন্টেন্স, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল এবং থার্ড কন্ডিশনাল, এই তিনটা কন্ডিশনালের কিন্তু স্পেসিফিক আলাদা আলাদা স্ট্রাকচার। আমরা ইতিপূর্বে ফার্স্ট কন্ডিশনাল দেখেছি ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার, অর্থাৎ ইফ যুক্ত সেন্টেন্সটি যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় তাহলে পরেরটা হবে ফিউচার ইনডিফিনিট। আর সেকেন্ড কন্ডিশনালে দেখেছি ইফ প্লাস পাস্ট প্লাস পাস্ট কন্ডিশনাল, অর্থাৎ ইফ যুক্ত সেন্টেন্সটি যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে পরেরটা হবে পাস্ট কন্ডিশনাল। আমরা পাস্ট কন্ডিশনালের স্ট্রাকচার দেখেছি যে সাবজেক্ট প্লাস উড, কুড, মাইট, তিনটার যে কোনো একটা, আর তারপর মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট বা বাকি অংশ যদি থাকে। আর থার্ড কন্ডিশনাল সেন্টেন্সে সাবজেক্টের পরে ইফের পরে সেন্টেন্সটা হবে পাস্ট পারফেক্ট টেন্স, এবং ইফ যুক্ত সেন্টেন্সটা পাস্ট পারফেক্ট টেন্স হলেই তারপরেরটা হবে পারফেক্ট কন্ডিশনাল, যেখানে আমাকে সাবজেক্টের পরে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ, এই তিনটার যে কোনো একটা, তারপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ইউজ করতে হবে। চলো যে আমরা একটা উদাহরণে দেখি। যেমন এক্সাম্পল হিসেবে, ইফ হি হ্যাড ওয়ান্টেড, যদি সে চাইতো, আই উড হ্যাভ গন দেয়ার, আমি সেখানে যেতাম। এখানে শর্তটা হচ্ছে আমি সেখানে যেতাম যদি সে চাইতো। স্ট্রাকচারাল যে বিষয়টা খেয়াল করতে হবে, যদি এইটুকু থাকে ইফ হি হ্যাড ওয়ান্টেড, তাহলে আমাকে মনে রাখতে হবে ইফ যুক্ত সেন্টেন্সটা পাস্ট পারফেক্ট। সুতরাং পরের সেন্টেন্সটা আমি যে সেন্স দিয়েই কমপ্লিট করি না কেন, সেই সেন্টেন্সে অবশ্যই সাবজেক্টের পরে উড হ্যাভ কিংবা কুড হ্যাভ কিংবা মাইট হ্যাভ ব্যবহার করতে হবে, এবং মূল ভার্বটি হয়ে যাবে পাস্ট পার্টিসিপল ফর্মে। দেন অবজেক্ট আমার দরকার হলে বা প্রয়োজন পড়লে সেন্টেন্সের আমরা বসাবো, আর না দিতে চাইলে বসাবো না। যদি অবজেক্ট ছাড়া হয়ে যায়, হয়ে গেল। তাহলে ইফ হি হ্যাড ওয়ান্টেড আই উড হ্যাভ গন দেয়ার। ঠিক একইভাবে ওই যে অন্যান্য কন্ডিশনালের মতো যদি ইফটা মাঝখানে থাকতো, দে উড হ্যাভ হেল্পড, এখানে কিন্তু দে সাবজেক্টের পরে উড হ্যাভ হেল্পড, এইটুকু দেখে আমাকে বুঝতে হবে যে এটা পারফেক্ট কন্ডিশনাল টেন্সে আছে। আর যখনই পারফেক্ট কন্ডিশনাল টেন্সে থাকবে তখনই মনে রাখতে হবে ইফ যুক্ত সেন্টেন্সটা হবে পাস্ট পারফেক্ট টেন্স। আশা করি তোমাদের এই ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল এবং থার্ড কন্ডিশনাল, এই তিনটি কন্ডিশনাল সম্পর্কে কিছুটা হলেও ধারণাটা তোমাদের ক্লিয়ার হয়েছে। তো এবারে যাব আমরা ক্লোজ কন্ডিশনাল নিয়ে একটু কথা বলবো। চলো এবার ক্লোজ কন্ডিশনাল নিয়ে আলোচনা করা যাক। এখানে কোনো সাবঅর্ডিনেটিং কনজাংশন ইফ থাকবে না। ইফ
ছাড়া আমরা কিন্তু প্রথমেই ভিডিওটার শুরুতে বলেছিলাম যে যখন ইফ থাকবে তখন সেটা ওপেন কন্ডিশনাল, আবার যখন ইফ থাকবে না তখন সেটা হচ্ছে ক্লোজ কন্ডিশনাল। আমাদের মনে রাখতে হবে যদি ইফ ছাড়া কোনো সেন্টেন্স দ্বারা শর্ত বোঝানো হয় তখন সেটা কেবলমাত্র ক্লোজ কন্ডিশনালের ভিতরে পড়বে। যেমন আমি একটা উদাহরণ এখানে লিখেছি, আনলেস ইউ ওয়ার্ক হার্ড, তুমি যদি কঠিন পরিশ্রম না করো, ইউ উইল নট শাইন ইন লাইফ, তুমি লাইফে শাইন করতে পারবে না। এখানে শাইন করতে না পারার জন্য যে শর্ত সেটা হচ্ছে আনলেস ইউ ওয়ার্ক হার্ড, অর্থাৎ যদি কঠিন পরিশ্রম করো তুমি তাহলে শাইন করতে পারবে, বিষয়টা কিন্তু এরকমই দাঁড়াচ্ছে। তার মানে এই সেন্টেন্সেও একটা শর্ত বোঝানো হয়েছে শাইন করা না করার বিষয়টাতে, যে কেন করতে পারবে না, যদি তুমি কঠোর পরিশ্রম না করো তাহলে তুমি শাইন করতে পারবে না, অর্থাৎ এখানে একটা শর্ত বোঝাচ্ছে উইদাউট ইউজিং ইফ। সুতরাং এই আনলেস ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল নট শাইন ইন লাইফ, এই সেন্টেন্সটা একটি ক্লোজ কন্ডিশনাল। তো ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা পুরো সময় ধরে আমাদের সাথে থাকার জন্য। সামনে তোমাদের গুরুত্বপূর্ণ মতামত আশা করছি, গুরুত্বপূর্ণ কমেন্ট আশা করছি, এবং তোমাদের যে সমস্যাগুলো তোমরা বেশি ফেস করো সেই সমস্যাগুলো নিয়ে আবার পরবর্তী নতুন কোনো ক্লাসে তোমাদের সাথে দেখা হচ্ছে। সে অবধি পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং করোনার এই সময়ে সবাই প্রয়োজন ছাড়া বাইরে না বের হয়ে নিরাপদেই বাসায় থেকো। স্টে অ্যাট হোম। থ্যাংক ইউ ভেরি মাচ।